নমস্কার, কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মনে পড়ছে এই মুহূর্তে আজ থেকে বছর 12-13 বছর আগের কথা। আমি অফিসে কাজ করে রাত্রিবেলাতে ফিরছি, আমার মোবাইলে একটি ফোন এলো যে বিনোদ ঘোষালের সঙ্গে কথা বলছি। আমি হ্যাঁ। বললো আপনার একটি গল্প প্রকাশ পেয়েছে শিলাদিত্য পত্রিকায়। গল্পটার নাম এই মুহূর্তে আমি উল্লেখ করছি না। আমি গল্পটি পড়েছি এবং আমাকে মুগ্ধ করেছে। আমি বললাম, কে বলছেন? বললেন, আমি চন্দন সেন বলছি। আমার গায়ের রোম তখন খাড়া হয়ে গেছিল। যে মানুষটির লেখা নাটক মানে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তিনি আমাকে ফোন করেছেন এবং আমার মতো একজন অপরিচিত, স্বল্প পরিচিত একজন লেখকের লেখা তিনি পড়েছেন এবং ফোন করে জানাচ্ছেন তার প্রতিক্রিয়ার কথা। তখন আমার মনে হয়েছিল এই মানুষটি একটু অন্যরকম এবং তরুণদের লেখা তিনি পড়েন। সেই থেকে খুব ইচ্ছে ছিল যে কখনো যদি সুযোগ পাই এই মানুষটির মুখোমুখি আমি হব এবং তার কাছ থেকে তার অনেক গল্প শুনব। অবশেষে সেই সুযোগ আমি পেয়েছি। আজকে আমি আলাপ করতে চলেছি আমাদের সকলের অত্যন্ত প্রিয়, অতি জনপ্রিয় নাটককার শ্রী চন্দন সেন। চন্দনদা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। অবশেষে আমাদের সাক্ষাৎ হচ্ছে এবং প্রথমে আমার যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে, দেখুন আমি সাহিত্য চর্চা করি, আমি গল্প উপন্যাস লিখি। আমাদের জেনারেশনের অনেকে কবি, অনেকে অনেক কিছুই করেন, কেউ শুধু গদ্য লেখেন। যেটা আমার অনেক দিনের প্রশ্ন ছিল যে ধরুন সাহিত্যিক হতে পারতেন, কবি হতে পারতেন, ফিচার কলামিস্ট হতে পারতেন, নাটককার কেন হলেন? এটা আমার খুব অনেক দিনের জানার ইচ্ছে এবং এটা আপনি আজকে আমাদের একটু বলুন যে কেন নাটককার হয়ে ওঠা। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাটককার, তিনি সাহিত্যিক, তিনি কবি, তিনি গল্পকার, সবটার সমন্বয়ে তিনি নাটককার। অর্থাৎ নাটকের মধ্যে সব কিছুই রয়েছে। তবে নাটক একটা আলাদা আলাদা টেকনিক। কিন্তু আমি নাটককার কেন হলাম এটা বলতে গেলে একটু বিনোদ, একটু আমার একটু অতীতকালে চলে যেতে হবে। আমি শেষ যেখানে পড়াশোনা করি, আমি নাম বলছি না, সেখানে ইংরেজিতে আমি পড়ছি অনার্স নিয়ে। সেখানে পুলিশ সাহেবের সবচেয়ে বড় যে পুলিশ অফিসার, এসপি বোধহয় সম্ভবত, তার একটি সুন্দরী মেয়ে ভর্তি হলো এবং তাকে সবাই কথা বলতে যায় ইউনিয়নের তরফ থেকে। সবাইকে সে বলে দেয় যে আমি কারোর সাথে কথা বলবো না, আপনারা কেন কথা বলতে এসছেন তা আমি বুঝি, কিন্তু আমার বাবা এসপি, আমার সাথে কথা বলে আমি ধরিয়ে দেবো। শেষ পর্যন্ত সবাই মিলে বললো যে চন্দন, তুই খুব ভালো কথা বলতে পারিস, তুই ডিবেটেও ফার্স্ট হোস, তুই গিয়ে কথা বল। আমি তার সাথে কথা বলতে গেলাম। তিনি একইভাবে আমাকে, মানে মেয়েটি একইভাবে আমাকে ভর্ৎসনা করলো। আমি ওই দিন রাত্রির বেলা এসে আমাকে লিবিডো আক্রমণ করলো। আমি একটা কবিতা লিখবো ওই মেয়েটিকে উদ্দেশ্য করে। এত অপূর্ব সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি। সম্পর্ক তৈরি করতে হলে এর সঙ্গে সম্পর্ক তৈরি করব। ব্যাস, আমি সারা রাত জেগে একটি কবিতা লিখলাম। সে যখন বায়োলজি ক্লাস করছে, সে আইএসসিতে বায়োলজির ভর্তি হয়েছিল, বায়োলজি ক্লাস করছে, তখন বাকি সব ছেলে মেয়েদের সাহায্য নিয়ে আমি তার ব্যাগের মধ্যে কবিতাটি ঢুকিয়ে রাখলাম। পরের দিন প্রিন্সিপাল আমায় ডেকে পাঠালেন। প্রিন্সিপাল মানে তাকে সবাই বাঘ মনে করতো, কলেজের বাঘ, তিনি কলেজের প্রতিষ্ঠাতা। তিনি ডেকে পাঠাচ্ছেন ক্লাস থেকে, তার মানে সবাই ধরে নিল একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমি খুব জনপ্রিয় ছিলাম, সবাই ভিড় করলো প্রিন্সিপালের রুমের বাইরে। আমি প্রিন্সিপালের রুমে ঢুকে দেখলাম ওই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বললাম যে স্যার, আপনি ডেকেছেন, এই লেখাটা তোমার? অনুগত বিড়ালের মতো বললাম ম্যাও, মানে হ্যাঁ। তারপরে বললেন যে তুমি এটা কালকে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছ। আমার ওই একই রকম অনুগত বিড়ালের মতো শব্দ বেরোচ্ছে, ম্যাও, সবটা বেরোচ্ছেও না। প্রিন্সিপাল আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমি তাকে ভীষণ ভয় পেতাম। হঠাৎ লাফ দিয়ে উঠে বললো, তোমাকে থাপড়ে কলেজ থেকে বের করে দেবো। লেখাটা মেয়েটিকে বললো, তুমি রেখে দাও এটা। আর আমাকে বললেন,
যে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, আর মেয়েটিকে বললেন তুমি তোমার বাবাকে বলো না, তার কিন্তু ওকে অ্যারেস্ট করে নেবে। সেই সময়টা এমনই সময়। কবিতাটি ফেরত দেওয়ার পর আমি চলে গেলাম, বেরিয়ে যাচ্ছি, তখন প্রিন্সিপাল আমাকে ডেকে বললেন ভবিষ্যতে যদি কোথাও, আমার প্রিন্সিপালের সঙ্গে সম্পর্ক এরকমই ছিল, ভবিষ্যতে যদি কোথাও কাউকে এরকমভাবে চিঠি লেখো বা কবিতা লেখো, বানান ভুল করো না। ওখানে একটা বানান ভুল আছে, বিবশ বানান দন্তস্ব নয়, তালিবস্য। আমি বললাম হ্যাঁ স্যার। দুজনে বেরিয়ে এলাম, আর দেখা হয়নি। 24 বছর পর আমি খুব প্রখ্যাত নাট্যকার, আমার লেখা দায়বদ্ধ দেখার জন্য তখন যত লোক টিকিট কাটছে তত লোক বাইরে ভিড় করছে। বোধহয় 100 রজনী অতিক্রান্তির পর আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তখন আমি অন্য জায়গায় থাকতাম, আমি বাসে করে বাড়ি ফিরতাম। আমি বাস স্ট্যান্ডের দিকে এগুচ্ছি, এটি গাড়ি এসে আমার সামনে থামলো 24 বছর পর। দেখলাম সেই সুদর্শনা, বয়স হয়েছে। সে বললো আমি এক এক্স নকশাল ডাক্তারকে বিয়ে করে এখন নিউ জার্সিতে আছি। তুমি যে কবিতাটা আমি লিখেছিলে আমি সারা রাত দিন পড়তাম, কি অসাধারণ কবিতা, আমি ভুল করেছি, আমার ডাক্তার আমার দিকে মন দেয় না, আমি তোমার কথা ভাবতাম এই কবিতাটা পড়তে পড়তে, কি অপূর্ব কবিতা, তুমি কি ফ্রি আছো, তুমি কি বিয়ে করনি তো? আমি বললাম আমি ফ্রি নেই। বলে তোমার জন্য আমি কবিতাটা আমার ওখান থেকে কপি করে এনেছি। আমার হাতে কবিতাটা দিলেন, আমি লাফ দিয়ে বাসে উঠে পড়লাম, আমি আর ভুল করলাম না। কবিতাটি ছিল পাঞ্চালি সেন বলছি শোনো, পারফিউমের মদির গন্ধে বিবশ তোমার অঙ্গ, ক্যাফেটেরিয়ায় একটি ঘন্টা শুধু দিয়েছিলে সঙ্গ, সব কথামালা উজাড় করব পাই যদি 1 ঘন্টা, দোদুল স্বপ্নে স্মৃতির গন্ধ ব্যাকুল করবে মনটা, হিসেবের ছাই এসো না পড়াই, যা হোক যা কিছু কথা, তুমি বায়োলজি ক্লাস, আমি বায়োরানে ফ্ল্যাশ, মাঝে অদূরের নীরবতা। এই কবিতাটি আমার জীবনের প্রথম কবিতা। আর প্রিন্সিপাল আমাকে বেরোবার সময় বললেন তুমি কবিতাটি ভালোই লেখো, যেটা বললেন লাস্টে বললেন যে তোমার আগে 1.5 লক্ষ কবি আছে, তোমার পরে 2.5 কোটি কবি ওয়েট করছে, কবিতা লিখতে যেও না, ভীষণ ভিড় ওখানে, নাটক লেখো, তুমি তো দারুণ শেক্সপিয়ার শ এগুলো নিয়ে তুমি দারুণ বলো, দারুণ তোমার লেখা, তুমি নাটকটা লেখো, ওখানে ভিড় বেশি। তিরস্কার এবং পুরস্কার দুটোই পেলাম। তারপর থেকে আমি নাটক লিখলাম, শেষে আমি নাটককার হয়ে উঠলাম। এইভাবে তৈরি হয়ে যাওয়া। কিন্তু পুলিশের সেই কোপে আপনাকে পড়তেই হলো, নাটককার চন্দন সেন জেলও খেটেছেন, এই গল্পটা কি ঠিক? মানে তখন আমি পুরোদস্তুর রাজনীতি করি, তার ফলে আমি আদিবাসীদের নিয়ে রাজনীতি করি, আদিবাসীদের দিয়ে জমি দখল করি, সেই সময়টা এই সময়। তার ফলে আদিবাসীরা আমাকে তাদের নিজস্ব সম্পদ বলে মনে করে। আমার গায়ে একবার হাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সশস্ত্র আদিবাসী মিছিল বেরিয়েছিল, আমার কাছে এসে পুলিশের তরফ থেকে বলা হয় মাস্টারমশাই আপনি ওদের একটু বাড়ি যেতে বলুন, ওরা চলে যায়। আমি তার আগে এবং তারপরে শিক্ষক আন্দোলন, তখন শিক্ষকরা মাস মায়না পেতেন না, তারপরে তাদের নিয়ে আমি আন্দোলন করেছি। শেষ বিয়ে যখন করলাম, বাবা যখন বাধ্য হয়ে বিয়ে দিলেন, কারণ অনেক মেয়ে তখন আক্রমণ করছে আমাকে, বাবা নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য একটি হুগলি থেকে একটি খুব বালিকাকে ধরে আনলেন, 18-19 বছর বয়স। মেয়েটির বিয়ের 7 দিনের মধ্যে আমি তখন এই জেল খাটতে যাই, 1 দিনের জেল। তখন মায়নার জন্য দাবি, এসপ্ল্যানেডে শিক্ষকরা মিছিল করে আসছেন, আমিও আসছি আমার দলের তরফ থেকে, মানে আমার সংগঠনের তরফ থেকে, এবং আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমি আমার বউকে বলে গেলাম যে তুমি কান্নাকাটি করো না, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর নিয়ে এসে অপেক্ষা করছে, সবেমাত্র বিয়ে হয়েছে। আমি বললাম আমি সকালে যাচ্ছি, বিকেলে ফিরে আসব। সেদিন কিন্তু পুলিশ আমাদের ছাড়লো না, আমাকে সত্যপ্রিয় রায় এবং অনিলা দেবী 3 জনকে গ্রেপ্তার করে একই জেলে তারা রাখলো, সেন্ট্রাল ক্যালকাটা জেলে, এবং সম্ভবত 15-16 দিন এক নাগারে তারা রাখলো।
আমার স্ত্রী মাঝে মাঝে কাঁদতে কাঁদতে আসে, জেলখানার পাশে দাঁড়ায়, তার সঙ্গে কথা হয়, এইটুকু আমার জীবনে। ওই স্ত্রী মাঝে মাঝে বলে, এই কথাগুলো মনে করিয়ে দেয়। অবশ্য জীবনের ধন কিছুই যায় না ফেলা, ওইটাও নিশ্চয়ই আপনার ওই অভিজ্ঞতাও কাজে তো লেগেছে অবশ্যই, একেবারে কিছুই তো ফেলা যায় না। চন্দনদা, একটা জিনিস জানতে ইচ্ছে করে, ধরুন আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, উৎপল দত্ত সেই আদর্শে বিশ্বাসী ছিলেন, এবং নাটককার উৎপল দত্ত নিজেকে প্রোপাগান্ডিস্ট বলতে পছন্দ করতেন। আপনি নিজেকে কি বলতে পছন্দ করেন? আমি ব্যক্তিগতভাবে একটা সময় একটা রাজনৈতিক দলের সদস্যভুক্ত ছিলাম, যেমন জাফর সাঁতরে ছিলেন, নাট্যকার জাফর সাঁতরে বা কবি জাফর সাঁতরে। উৎপল দত্ত কোনো রাজনৈতিক দলের সদস্যপদ পাননি, যদিও একটা সময় তাকে কেউ, যখন তিনি তীর লেখেন তখন তাকে বলা হলো নকশাল, আর তার পরবর্তীকালে যে নাটকগুলো সবগুলোকে বলা হলো তার সিপিএম, তাকে বলা হলো প্রোপাগান্ডিস্ট। আমি মনে করি উৎপল দত্ত প্রোপাগান্ডিস্ট নন। প্রোপাগান্ডা করতে গেলে যে একতরফা স্লোগান লাগে, উৎপল দত্তের কোনো নাটকে নেই, বরঞ্চ তার নাটকগুলো পড়লে একসঙ্গে কবিতার স্বাদ পাওয়া যায়, গল্পের স্বাদ পাওয়া যায়। এবং সত্যি কথা বলতে কি, মোহিত চট্টোপাধ্যায় এবং উৎপল দত্তের বই পড়ে পড়েই, আমাদের তো তখন ট্রেনিং ছিল না নাটককার হবার, পড়ে পড়েই মনে হয়েছে যে নাটককার হতে গেলে এগুলো লাগে। এবং সেই পরিপ্রেক্ষিতেই এখন আমি জানাই, আমি এখন কোনো দলের দলভুক্ত মানুষ নই। আমি এটা বুঝি যে দলে থাকতে গেলে একটা ডিসিপ্লিন লাগে। ডিসিপ্লিনটা স্বাধীন চিন্তার, এই দলীয় ডিসিপ্লিনটা স্বাধীন চিন্তার, স্বাধীনভাবে ভাবনার, স্বাধীনভাবে ভাব প্রকাশ করার বিরুদ্ধে চলে যায় অনেক সময়। তার ফলে আমি এখন সমস্ত দলমতের বাইরে দাঁড়িয়ে মানুষের জন্য ভাবি, মানুষের জন্য লিখি। এইখান থেকেই একটা প্রশ্ন মনে এলোই মাত্র। আপনার শতাধিক নাটক রয়েছে, এবং তার মধ্যে না, শতাধিক নয়, মানে আমার উপর দুটো বই বেরিয়েছে, তাতে একজন হিসেব করে দেখেছেন 199টা নাটক, আরেকজন হিসেব করে দেখেছেন 205টা নাটক। তার মানে দ্বিশতাধিক আমি যদি ধরে নিই। আপনার নিজেরও খেয়াল নেই, স্বাভাবিক। তো তার মধ্যে তো বেশ কিছু নাটক, মানে প্রচুর নাটক বিপুল জনপ্রিয়। আমার মনে পড়ছে দায়বদ্ধ নাটক আমি নিজেই বহুবার দেখেছি, আমার মাস্টারমশাই নিয়ে যেতেন, আমি তো মফস্বলের আমার বাড়ি। দায়বদ্ধ নাটক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দুই হুজুরের গপ্প, আমি বলছি দুই হুজুরের গপ্প, অনিকেত সন্ধ্যা, মানে যেগুলো একই সঙ্গে যেমন গভীর, একই সঙ্গে জনপ্রিয়, এটা একটা আশ্চর্য মেলবন্ধন ঘটেছে। বহু নাটক। এবং আমি দেখেছি সেটা, যে আপনি বরাবর আপনার রাজনৈতিক চেতনা যাই থাকুক না কেন, মানবিক সম্পর্ক যেটা আপনি বললেন, তার উপরে আপনার নাটকগুলোতে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। বিনোদ, আসল কথা কি জানো, যে তোমার গল্পে যেমন একটা গল্পের মধ্যে তুমি আমাকে দেখাতে পারবে না, তুমি তোমার গল্পের মধ্যে বা ভালো কবিতা যারা লেখেন তাদের মধ্যে, যে কোনো একটা পার্টিকুলার দলের হয়ে কথা বলছে, কোনো একটা পার্টিকুলার দলের বিরুদ্ধে কথা বলছে। আমার এতগুলো নাটকের মধ্যে একটা নাটকের মধ্যেও কোনো রাজনৈতিক দল যারা ভোটের জন্য দাঁড়ায় তাদের পক্ষে কোনো বক্তব্য নেই, আর কোনো রাজনৈতিক দল যারা ভোটের জন্য দাঁড়ায় তাদের বিরোধিতা করে তার বিরুদ্ধে কোনো কথা নেই। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের হয়ে প্রোপাগান্ডা আমি করি না, কেউই করেন না, এমনকি উৎপল দত্ত করেননি, সরাসরি অন্তত করেননি। তিনি পথনাটক যেগুলো করতেন সেগুলো তো বলেই দিতেন যে আমি সিপিএম এর প্রার্থীর সমর্থনে যাচ্ছি, এটি বলেই দিতেন। কিন্তু তাছাড়া উৎপল দত্তের নাটক বলতে যে নাটকগুলো বোঝায়, যেগুলো বেঁচে আছে এখন, সেই নাটকগুলোতে কোনো অবস্থাতে কোনো প্রোপাগান্ডার, কোনো দলীয় প্রোপাগান্ডার কথা বলা। কিন্তু আপনি যে সময়টায় রাজনীতি করেছেন, যে সময়টায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তখন না মানুষের একটা ভ্যালুজ ছিল, জেনারেল মানুষের, হ্যাঁ ভ্যালুজ। তার মানে একজন বাঙালি গড়পড়তা বাঙালির বাড়িতে আর কিছু না থাক, তার একটা বইয়ের আলমারি ছিল। এখন মানবিক সম্পর্কগুলোই বড় ঠুনকো হয়ে যাচ্ছে, বড় দেখনদারি ভাব এসে যাচ্ছে। চন্দনদা, আপনি ওই সময়টায় কলম ধরেছেন, তখন আপনার ভেতরে একটা আদর্শ ছিল, একটা ভাবনা ছিল, এবং মনন ছিল, গভীরতা ছিল, মানবিক সম্পর্কগুলো ছিল, সেটা শত্রুতার হলেও খুব খাঁটি, অকৃত্রিম ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন অনেকটাই দেখতে পাচ্ছি সম্পর্কগুলো সবই ফাঁপা, শত্রুতাও পুরোপুরি শত্রু নয়, সেই সময় দাঁড়িয়ে যখন কলমটা ধরেন,
কি কাজ করে, সেই ভ্যালুসগুলোকে কি খুঁজে পান, বা এখন কি মনে হয় আপনার সেই দায়বদ্ধর যে মানবিক সম্পর্ক, এখন যদি লিখতে যেতেন তাহলে কি সেই মানুষের মনে বা এই সময়ের দর্শকের মনে সেই সেই রিয়াকশনটা কাজ করবে? আসলে দায়বদ্ধ লেখার সময় দেখা গেল যে যে লরির ড্রাইভারটা এসে দাঁড়াচ্ছে এবং তার পরপর সব লরিগুলো এসে দাঁড়াচ্ছে, তার মধ্যে সবই সস্তা হিন্দি ফিল্মের গান বাজছে। একটা লরির ড্রাইভার সারা রাত গাড়ি চালিয়ে এসে সে শুধু পুরনো দিনের গান বাংলা গান বাজাচ্ছে। আমি একদিন কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সব লরির থেকে ভোরবেলা হিন্দি গান, আমি ভোরবেলা মর্নিং ওয়াক করতাম, হিন্দি গান ভেসে আসে, আপনার লরি থেকে কেন বাংলা গান, রবীন মজুমদারের গান, সুধীরলাল চক্রবর্তীর গান, এদের গান কেন আসছে, জগন্ময় মিত্রের গান, এদের গান কেন ভেসে আসছে? ভদ্রলোক প্রথমে উঠে দাঁড়ালেন ঘুম থেকে, উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন, রক্তবর্ণ তার চোখ, বলে আপনি জানেন আমার ইচ্ছে ছিল আমি গায়ক হব, কিন্তু ভাগ্য এমন থাপ্পড় মারলো যে আমার হাতে এখন স্টিয়ারিং, হারমোনিয়াম নয়। আমি এই সময়টুকু আমার এই স্বপ্নের মধ্যে যাই, বিচরণ করি, যেটা আমার হওয়ার কথা ছিল, হতে পারলাম না। এবং আমার এখন আপনি বলছেন আমার সেই মেঘনাদ ভট্টাচার্যের যে সেই দৃশ্যগুলো মনে পড়ছে, কি অপূর্ব, কি অপূর্ব, আহা কি করেছে। এবং আমি যে বিদেশে গেছি, আমি ইংল্যান্ডে গেছি, ফ্রান্সে গেছি, এই সব জায়গায় এই দুটো নাটকের সূত্রেই আমার সঙ্গে তাদের পরিচয়, তারা নিজেরাও তাদের মতো করে করেন। এবং ব্রিকলেনে, ইংল্যান্ডের ব্রিকলেনে, সেখানে বাঙালিরাই বেশি থাকে, বিশেষ করে ওপারের বাঙালি তখন ছিলেন বেশি। তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে ইংল্যান্ডে ব্রিকলেনে আমার হোটেল থেকে ডেকে নিয়ে গিয়ে বলল চচ্চড়ি খাবেন, পুঁই শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছ খাবেন। আমি বললাম এইখানে? বলে হ্যাঁ, এখানে সব পাবেন আপনি, এইটা বাংলাদেশ। সেই তার ফলে থিয়েটার করার যে একটা তৃপ্তি বা আনন্দ, দেশে দেশে ঘোরা, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সেটা এখনো আছে। কিন্তু এখন একটা প্রবলেম আছে, যেটা তুমি বলবার চেষ্টা করছো। ধরো আমি মানসিকভাবে মনে করি এই জিনিসটা খারাপ হচ্ছে, চুরি হচ্ছে, ছেঁচড়ামি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আমি মুখে বলি, যেখানে ডাকা হয় তেমনভাবে বলি, কোনো রাজনৈতিক দলের নাম করে বলি না, কিন্তু বলি যেগুলো হচ্ছে, এগুলো এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এই মাস্টারমশাইকে মারা হলো, এটা অন্যায়, এগুলো বলি, সামনে গিয়ে বলি। তখন তার পাল্টা উত্তর আসে, মেঘনাদ ভট্টাচার্য আপনার দায়বদ্ধ করে, আর একটি দলের আরেকজন লোক, নেতা, তিনিও তো আপনার দায়বদ্ধ করছেন, আপনি বাধা দিতে পারেন না। আমি বললাম আরে, আমার দায়বদ্ধ নাটক প্রকাশিত হয়েছে, তার 5টা এডিশন বেরিয়েছে, যে কোনো লোক করতে পারেন যদি অভিনয় করেন। আর একজন নেতা, তিনি যদি তার রাজনৈতিক কাজের বাইরে দাঁড়িয়ে যদি নাটক করেন, যে নাটকটি এখন আর মেঘনাদ করে না, এমন একটা নাটক যদি করেন তিনি, এবং যদি তিনি তার মন প্রাণ ঢেলে দিয়ে সেটা অভিনয় করেন, তার বিরুদ্ধে রাজনীতিগত আমার লড়াই থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি তাকে বাধা দেবো কী করে? সত্যি কথা বলতে, কোনো গল্প, কোনো গান, কোনো কবিতা, কোনো পার্টিকুলার কোনো মানুষের জন্য, কোনো পার্টিকুলার ধর্মাবলম্বী কিংবা কোনো পার্টিকুলার মতবাদ প্রসন্ন, কোনো মতবাদ সম্পন্ন কোনো লোকের জন্য লেখা হয় না, সবার জন্য। তুমি যখন একটা গান করছো, তুমি যদি একটা দারুণ গল্প লেখো, যে কোনো লোক পড়তে পারে। তুমি উঠে দাঁড়িয়ে বলতে পারো না যে আমার এখানে যারা আমার মতের সমর্থক, তারা ছাড়া কেউ থাকবেন না, আমার গান শুনবেন না, আমার সংলাপ শুনবেন না। তার ফলে আমার নাটক দেখেছেন সব ধরনের মানুষ, সব বর্ণের মানুষ, সব রকমের মানুষ। খুব খাঁটি কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। এবং তোমার লেখাও তাই, তোমার গল্প, তুমি যে গল্প লেখো, তুমি যে সাধারণভাবে যে ফিচারগুলো লেখো, তুমি জানোই না যে কত রকমের মানুষ তোমার লেখা পড়ছে, কত রকমের মানুষ। তুমি বারণ করতে পারো না, এটা সম্ভব না। তো এই যে নাটক লিখে নাটককার চন্দন সেন পুরস্কার পেয়েছেন অনেক। আমি একটা পাল্টা প্রশ্ন করব চন্দনদা, নাটকে দরুন যেমন আপনি অনেক পুরস্কার পেয়েছেন, আবার নাটকের জন্য আপনি পাওয়া পুরস্কার ফিরিয়েওছেন। নাটকের পুরস্কার বা শুধু পুরস্কার ফেরাতে কেমন লাগে?
আর শ্রেষ্ঠ পুরস্কার কি বলে মনে হয় আপনার? আসলে একটা সময় ছিল যখন পুরস্কারের প্রতি খুব লোভ ছিল, যে পুরস্কারগুলো যেমন ওই আগে দেওয়া হতো সঙ্গীত নাটক একাডেমির বিভিন্ন প্রভিন্সিয়াল ব্রাঞ্চ থাকে, তাদের তরফ থেকে নাট্যকারদের সম্মান দেওয়া হতো। সেরকম 2 বা 3টে পুরস্কার বোধ আমি পেয়েছি। এছাড়া যা যা পুরস্কার সাধারণভাবে দেওয়া, সত্যের মৃত্যু পুরস্কার বা যা পুরস্কার এগুলো পাওয়া দরকার সেগুলো সবই প্রায় পেয়েছি। আমি নিজে যেহেতু একটি সংগঠনের সদস্য ছিলাম, যে সংগঠনটি নাটকের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পুরস্কার দেয়, সেই সংগঠনটি সবাই পুরস্কার পেয়েছেন, সেই সংগঠন যারা সদস্য ছিলেন, মেম্বার ছিলেন। আমি একমাত্র পুরস্কার পাইনি বা নেইনি, কারণ আমার কোনো অধিকার নেই। আমি ওই কমিটির মেম্বার। আমি কি করে আমি 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 বলি যে আমি এখানে এই কমিটি থেকে আমাকে একটা পুরস্কার দাও। তার ফলে যখন জামানা বদল হয়ে গেল, তখন আমাকে পুরস্কার দেওয়া হলো। একজন নাটকের আমি তাকে খুব ভালোবাসি, আমি তাকে মনে করি যে খুবই উচ্চস্তর তার লেখা, এবং একজন সঙ্গীত শিল্পী যার মা একটা সময় আমাদের রাজনৈতিক মতবাদে বিশ্বাসী একজন মহিলা ছিলেন। তিনি আমার থেকে ফোন করে বললেন যে আপনাকে আমরা নাটকের সর্বোচ্চ পুরস্কার দেব। দিলেন ও পুরস্কারটি, আমি গ্রহণ করলাম। যেহেতু আমি এখন তো আর মেম্বার নই, আমি গ্রহণও করলাম। আমি শুধু একটা শর্ত রেখেছিলাম, যাদের বিরুদ্ধে কোনো নালিশ আছে, এই যেমন সারদা নারদা ইত্যাদি, এমন কোনো লোকের হাতে আমি পুরস্কার নেব না। মুখ্যমন্ত্রী নেই এখন, বাইরে বিদেশে আছেন, তো তাদের মধ্যে কেউ পুরস্কার দেবেন, আমি নেব না। তার ফলে আমার মনে হলো যে এটা বাতিল হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত সেই সঙ্গীত শিল্পী, তিনি মন্ত্রীও বটে, তিনি বললেন আমি কাউকে পুরস্কার দেই না কোনো দিন, আমি ঘোষণা করি। আচ্ছা, আমার বিরুদ্ধে তো কোনো সারদা নারদার নাম নেই, আমি যদি পুরস্কার দিই আপনি নেবেন? আমি বললাম নেব। বলে আমি গাড়ি পাঠাচ্ছি। আমি গেলাম, সব বড় বড় সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে সব বড় নেতারা আছেন। প্রয়াত, তিনি খুব নাটক ভালোবাসতেন, আমাকেও তিনি বহুবার বলেছেন আমি নাটক পছন্দ করি। অনেকেই বসে আছেন, প্রত্যেকেই আমাকে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। পুরস্কার দিলেন আমাকে সেই ভদ্রলোক, সেই সঙ্গীত শিল্পী, কারণ তার বিরুদ্ধে কোনো নালিশ ছিল না। কিন্তু ওই নাটকের ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, মানে রাজ্য সরকারি পুরস্কার, যখন দেখলাম একটি মেয়ে ডাক্তার, তাকে এভাবে খুন করা হলো, অভয়া বা তিলোত্তমা যাকে বলা হয়, সেই আন্দোলনের সমস্ত বাংলা এরকমভাবে ঝাঁপায়নি কখনো। সমস্ত বাঙালি ঝাঁপিয়ে পড়লো, সারা রাত জাগলো মেয়েরা। আমরা প্রতিবাদ করলাম যারা পারলাম, যেখানে পারলাম। যখন দেখলাম যে তার বিরুদ্ধে একটা সময় আমাদের কাছেই নাটক বোধহয় শিখছিলেন বা আমাকে খুব শ্রদ্ধা করতেন, আমার বাড়িতেও এসেছিলেন, তিনি এমএলএ হয়ে গেছেন। তিনি বললেন যারা যারা সরকারি পুরস্কার নিয়ে বিরোধিতা করছেন তারা পুরস্কার ফেরত দিয়ে বিরোধিতা করুন। আমি যতদূর জানতাম তিনি নিজের তখন পর্যন্ত নিজের সংলাপ নিজে বলতে পারেন না, নাটকের সংলাপই তিনি বলেন। আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কেউ বলতে পারছে না দেখে তাকে দিয়ে বলাচ্ছে। আমি তখন বললাম আমি নাটক এই পুরস্কার ফিরিয়ে দেব। আমি খুব গর্বের সঙ্গে বলছি, সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র আমার পেনশনের উপর বেঁচে আছি, আমি খুব কষ্ট করে সেই টাকাটাও ফেরত দিতে যেতে হয়েছে, এবং সেই টাকাটাও আমি ফেরত দিয়ে দিয়েছি। মানে এইখানেই সকলের থেকে আলাদা চন্দন সেন। আসলে চন্দন সেন, হ্যাঁ, চন্দন সেন আসলে একটি সোনার খনি। আজকে খুব সামান্যই খনন করতে পারলাম, অনেক সোনাই পড়ে থাকলো মাটির গভীরে, কিন্তু ইচ্ছে থাকলো
যে ভবিষ্যতে আরও খনন কার্য চলবে এবং নাটককার চন্দন সেনকে আমরা আরও আবিষ্কার করব। আমি একটা মাত্র কথা বলে শেষ করতে চাই। নিশ্চয়ই। বাঙালির সবচেয়ে বড় লজ্জা যে বাঙালি ঈশ্বরগুপ্তকে ভুলে গেছে, যে ঈশ্বরগুপ্ত অসাধারণ পত্রিকা বের করতেন কলকাতা থেকে, আর বাঙালি ভুলে গেছে সেই মেয়েটিকে, যে মেয়েটি রেপড হওয়ার পর বাংলাদেশে না চলে কৃষকরা যাদের জন্য তিনি আন্দোলন করছেন, সেই না চলে রেপড হওয়ার পর চাষিরা যখন সেই রেপড অবস্থায় সেই মহিলাটি, সেই নেত্রী এবং তার সঙ্গে যারা রেপড হয়েছে তাদের দেখতে আসছে, মহিলাটি বেরিয়ে গিয়ে তাদেরকে বললেন, তোমরা তোমাদের জমি জায়গা ছেড়ে প্রতিবাদ করতে এসছো আমি রেপড হয়েছি বলে? আরে আমাকে যারা রেপ করেছে তারাই তো রেপড। আমি তোমাদের বলছি তোরা তো সাকসেসফুল, তোমাদের জমি জায়গা ছেড়ে দিয়ে তোমরা এসছো জেলখানায়, যাও তোমরা চলে যাও, তোমরা নিজে কাজ করো, আমরা রেপড হয়েছি। তারা আরো বেশি রেপড হচ্ছে শুনে এই কথা শুনে যে তোমরা তোমাদের আন্দোলন ছেড়ে, তোমাদের জমি জায়গা ছেড়ে তোমরা আমার জন্য এসছো, এটা চেয়ে বড় রেপ থেকে বড় আর হয় না, হয় এর চেয়ে বড় ক্ষয় আর হয় না। তোমরা যাও চলে যাও। এর নাম হচ্ছে ইলাবিত্র। আচ্ছা, দেখুন এই দুজনকে নিয়ে আমার নাটক লেখার একটা ইচ্ছে আছে এবং আমরা আশা করব চন্দনদা যে খুব শীঘ্রই আমরা সেই নাটক আপনার কলম থেকে পাব। গল্পের শেষ নেই, কিন্তু থামতে তো হচ্ছেই, সময় বলে একটা ব্যাপার আছে। আজ এইটুকুই, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।